নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব যে অস্ত হচ্ছে, শনিদেব 7ই মার্চ থেকে একদম এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত তার অস্ত অবস্থায় থাকবে এবং বর্তমানে সিংহ রাশি কিন্তু ঢাইয়া চলছে। তো কোন দিক থেকে লাভবান হবে সিংহ রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। শনি অবস্থান করছে অষ্টম ঘরে এবং যে মুহূর্তে অস্ত হচ্ছে সেই মুহূর্তে কিন্তু শুক্রও থাকছে। শুক্র শনির সাথে জুতি তৈরি করেছে অষ্টম ঘরে এবং শনি কিন্তু অস্ত হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে সিংহ রাশি সম্পর্কে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টের, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো শনি শুক্রের জুতি আর এদিকে শনি অস্ত। আর সব থেকে ভালো অবস্থান হচ্ছে সিংহ রাশির এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, কারণ শনি একদিকে অস্ত হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি আরেকদিকে মার্গী হচ্ছে। তো মার্গী গুরুর কী প্রভাব সেটা পরে আলোচনা, কিন্তু শনি অস্ত হচ্ছে, শনির কী প্রভাব থাকবে। শনি মানে কি? শনি হচ্ছে দায়িত্ব, কর্তব্য। শনি হচ্ছে ন্যায়ের কারক, ন্যায় কর্মফলদাতা। শনি হচ্ছে মানে ত্যাগ জিনিসটাকে বেশি বোঝায়, সেবা জিনিসটাকে বেশি বোঝায়। আলস্যকে ত্যাগ করো, ধৈর্যের সাথে চলো, সময়কে যথেষ্ট মূল্য দাও, সময়ের সাথে চলো। তো শনি কিন্তু এটাই বোঝায় যে তোমার সমাজের প্রতি কী দায়িত্ব রয়েছে, তুমি সমাজের প্রতি তোমার কী দায়িত্ব রয়েছে, তোমার কী কর্তব্য রয়েছে, সময়কে মূল্য দিতে হবে। তুমি যেখানেতে কর্ম করছো সেই কর্মস্থানে তুমি তোমার পরিবেশের সাথে কেমন তোমার ব্যবহার আচরণ, তুমি নিজের কর্মকে সিদ্ধ করার জন্য অন্যকে ব্যবহার করে নিচ্ছ না তো, কিংবা অন্য কারোর সাথে ছলচাতুরি করছো না তো, বেইমানি করছো না তো, কাউকে ঠকাচ্ছ না তো। কারণ শনি হচ্ছে ন্যায়ের কারক, শনি হচ্ছে কর্মফলদাতা। যেখানটাতে ধর্ম সেখানটাতে শনি, যেখানটাতে অধর্ম সেখানটাতে কিন্তু শনি থাকে না, যার জন্য শনির সাথে গুরুর সম্পর্ক যায় নিবিড়। তো শনির সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু একদম অস্ত হচ্ছে। তো শনির অস্তে শুক্র অবস্থান করছে। তো শুক্র হচ্ছে কি, সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা হচ্ছে বৃষ রাশি, যেটা শুক্রের সাধারণ রাশি। এবং শনি হচ্ছে শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে তুলা রাশি, তার মূল ত্রিকোণ রাশি। তো শনি শুক্রের জুতি আর এদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেই লাভের ঘরে। তো একটা খুবই ভালো সংযোগ এই সময়কালে তৈরি হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে। কেন এই কথাটা বলছি? কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। তো গুরু সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, এবং শনির যে প্রভাবগুলো যে সমস্ত ঘরগুলোতে পড়বে সেই সমস্ত ঘরগুলোকে নিউট্রাল করে দিবে দেবগুরু বৃহস্পতির প্রভাব। কারণ গুরুর রাশিতেই শনি কিন্তু অস্ত হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করে, তার শুভ পঞ্চম দৃষ্টি থাকছে তুলা রাশিতে। তো তুলা রাশির অধিপতি শুক্র তো শনির সাথে অবস্থান করছে। তো শনির যেরকম উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে, সেরকম কিন্তু শুক্রের মূল ত্রিকোণ রাশিকে তুলা রাশিকে দেখছে। আর তুলা রাশির এই অধিপতি শুক্র শনির সাথে জুতি তৈরি করেছে, তাও আবার শুক্র উচ্চ অবস্থায় রয়েছে মীন রাশিতে। মীন রাশিতে তো শুক্র উচ্চ হয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখানটাতে পড়ে গেল। অপরদিকে শনিদেবের যে তৃতীয় দৃষ্টি সেটা কর্মের ঘরে পড়ছে বৃষ রাশিতে। তো বৃষ রাশির অধিপতি শুক্র এই শনির সাথে অবস্থান করছে অষ্টম ঘরে। তো কর্মক্ষেত্রে তো সংঘর্ষ বৃদ্ধি থাকবে, কিন্তু সংঘর্ষের মধ্যে লাভ। দেবগুরু বৃহস্পতির অবস্থান শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘর নিয়ে অনেক কিছু বলা হয়েছে এর আগে। সেরকম শনি তার দশম দৃষ্টি দিয়ে সেই দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। দশম দৃষ্টিতে শনি থাকে কর্মফল, আর ওদিকে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে সে একদম সেই নিজের রাশির উপর। আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, শনিও নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো গুরু নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকেই দেখছে এই সময়কালে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে পেলে নিজের নক্ষত্র অবস্থান, এটা তো একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। তো পঞ্চম ঘর সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষভাবে এই সময়কালে যেরকম সংঘর্ষ থাকবে সেরকম লাভও থাকবে। তো সংঘর্ষ ছাড়া তো জীবন হয় না। সংঘর্ষ যেরকম করবে সেরকম এগিয়েও যাবে, বহু সমস্যার সমাধান হবে। তো সমস্যা আসবে তারপরে তো সমাধান হবে। তো সেরকম জিনিসটা, কিন্তু সমস্যা অবশ্যই আসবে সিংহ রাশির জীবনে। অস্ত যেহেতু, অস্ত হলে কী হবে, যে কর্মগুলো করছিল সেই কর্মগুলো তো চলবে, কিন্তু তার মধ্যে কিছুটা হলো স্লোনেস থাকবে, স্লো গতি থাকবে। তাহলে যে কর্ম থেমে যাবে সেটাও না। এবার যেগুলো আসছে সেইগুলোতে আসতে হয়তো 1-2 দিন দেরি হবে, কিন্তু তা বলে যে কর্ম যে একবারে আসবে না সেটাও না। কারণ কর্ম যদি থেমে যায় তাহলে তো জগৎ থেমে যাবে। সেরকম জিনিসটা হয়তো আসতে
একটু দেরি হবে, কিন্তু কর্ম যথেষ্ট হবে, কর্মের ফলও পাবে এই সময়কালে এই সিংহ রাশি। তাহলে এখানে কি হচ্ছে এবার, যে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে, সেরকম নবম দৃষ্টি পড়ছে যে একদম সপ্তম ঘরে, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে। অর্থাৎ শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হলো, দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশির উপর শনির দশম দৃষ্টি পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতি সব পঞ্চম দৃষ্টি পড়ছে শনির উচ্চ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম আবার নবম দৃষ্টি পড়ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে। তাহলে এই সংযোগগুলো যথেষ্ট ভালো, এইগুলো অবস্থান। তো এটা তো হয়ে গেল একদিক। এবার শনি যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে সেই নক্ষত্রের প্রভাব থাকবে, অস্ত হচ্ছে এই নক্ষত্রে। তো অষ্টম ঘরে এই নক্ষত্রের কী কাজ, যে মানে যে নক্ষত্র সেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেব হচ্ছে আহির্বুধের না, যেটা হচ্ছে মেডিটেশনের দেবতা এক কথায় বলতে গেলে। শেষনাগ, যে শেষনাগের উপর শ্রীহরি বিষ্ণু শয়ন করছে, স্বয়ং জগতের পালনহার, যে জগৎকে লালন পালন করছে সে শয়ন করছে। তো তার শয্যাতে তার শয়ন কি কোনো সময় বিঘ্ন করবে? কোনো সময় তো না। অতএব এই সময়কালে আরও ধৈর্য জিনিসটা বাড়বে। অর্থাৎ শনি যে অস্ত হচ্ছে এই সময়কালে সিংহ রাশিকে আরও কাজকর্ম ধৈর্য, অর্থাৎ রিভাইজ দিতে হবে, এই জিনিসটা উঠে আসছে। অর্থাৎ যে কোনো কাজ হুডার ডিসিশন নিয়ে তুমি করে ফেললা সেটাও করলে চলবে না, এখন তোমাকে আরও ডিসিশন নিতে হবে। আর যে নক্ষত্রের কথা বলছি এই নক্ষত্র হচ্ছে কি হিসাবের নক্ষত্র, ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব এগুলো করতে হবে, বেশি করে বিশ্লেষণ করতে হবে। এবার এই যে নক্ষত্রের যে প্রভাব, এই প্রভাবে কি হবে, দীর্ঘদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না, আটকে ছিল, যে এখন মনে হবে যে আরও বোধহয় হবে না, কিন্তু গুরুর আশীর্বাদে শেষ পর্যন্ত সেই কাজগুলো হবে। অর্থাৎ নিজেকে একাত্ম বোধ করবে যে আমি পারলাম না, আমার দ্বারা আর হলো না কাজ, আমি পারলাম না, আমি হেরে গেলাম। কিন্তু গুরুর আশীর্বাদ এমন জায়গায়, গুরু লাভের ঘরে অবস্থান করছে যে এই অবস্থাতেও শেষ মুহূর্তে না হওয়া কাজ হয়ে লাভের সন্ধান পাবে। এই সময়কালে কি হবে, শুক্র অবস্থান করছে তো দুই মিত্র অষ্টম ঘরে। তো এই সময়কালে সিংহ রাশি দেখতে হবে। দেখে বন্ধুত্ব তো মানুষের জীবনে থাকেই, এমন কিছু কিছু ফলস বন্ধু যেগুলো সিংহ রাশির সাথে ছিল, সিংহ রাশির পয়সা তেস মেরে খেত, মানে একটা মুখোশধারী বন্ধু, সেই বন্ধুগুলো এখন দূরে চলে যাবে। আর যারা গভীর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, পাশে এসে দাঁড়াবে বিপদে আপদে, সেই বন্ধুগুলোকে এখন চিনতে পারবে যে এরাই হচ্ছে আমার প্রকৃত, এরাই আমার ভালো মন্দ, এরাই আমার আসল, তারাই কিন্তু থাকবে এই সময়কালে। যেগুলো দু নম্বরই লোক, দু নম্বরই বন্ধু বান্ধব, সেগুলো এখন দূর দূর ছাই ছাই। দেখবে যে কেউ ক্ষতি করে পালিয়ে গেছে, কেউ চিটিংবাজি করে পালিয়ে গেছে, এগুলোও কিন্তু হবে এই সিংহ রাশির ক্ষেত্রে। দেখবে চোখের সামনে যে যারা ভালো তারা থেকে যাবে, যেগুলো খারাপ সেগুলো কিন্তু পালাবে। অষ্টম ঘরে যে নক্ষত্র বললাম মেডিটেশন, অতএব নিজের আত্মবিশ্লেষণ হবে, ঈশ্বরের প্রতি একটা ধ্যান, একটা ঈশ্বরের প্রতি শক্তি, নিজেকে চেনার ক্ষমতা, বিশ্লেষণ, এগুলো ধর্ম, এগুলো জিনিস, ধর্ম অধর্ম এগুলো জিনিসকে বুঝতে পারবে। আর এই অবস্থানে সত্য জিনিসটা বিশেষ করে মানে প্রকাশ পাবে, সত্যর পথে চলা, সত্য কথা বলা, যেটা বললাম ধর্মের, এই জিনিসটা আসবে। এবার খারাপ দিকটাও থাকছে, মানসিক দুশ্চিন্তা যথেষ্ট বৃদ্ধি পাবে, মানসিক দুশ্চিন্তার যথেষ্ট স্নায়ুজনিত অসুখ বিসুখ এগুলো সবই বৃদ্ধি পাবে, অস্থির ভাব থাকবে, অস্থির ভাব থাকবে, ঘুমের সমস্যা এগুলোও থাকবে। এগুলোর দিক থেকে নিজের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং যে কোনো কাজ কোথাও বিনিয়োগ করতে গেলে একটু দেখে শুনেই এই সময়কালে করা উচিত, হুটহাট ডিসিশন নিয়ে করা উচিত না। আগেই বললাম উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই বিশ্লেষণ। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে যদি বলা যায় যে এটা হচ্ছে বিশ্লেষণ, মানে বর্ষণকারী নক্ষত্র এক কথায় বলতে গেলে, যার বর্ষণে প্রকৃতির গাছপালা আবার বেড়ে ওঠে। এত সুন্দর নক্ষত্র, এই নক্ষত্রেই কিন্তু হচ্ছে অস্ত। কিন্তু গুরু যেহেতু এখানটাতে মুখ্য ভূমিকা পালন করে নিচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি এই মাসে আবার মার্গী হয়ে যাচ্ছে। একদিকে দেবগুরু বৃহস্পতির প্রভাব, একদিকে শুক্রের প্রভাব। তো বহু রকম শুক্র অষ্টম ঘরে অবস্থান করছে, দুই মিত্র বিভিন্ন রকম, যারা কমিশন এজেন্ট হোক বা কোনো একটা কাজের সাথে যুক্ত রয়েছে, একটা গোপনে ডিল হতে পারে এই সময়কালে, যে দীর্ঘকালীন চুক্তি হয়ে যেতে পারে, একটা এক্সট্রা ইনসেন্টিভের কাজ হয়ে যেতে পারে কোনো বড় বড় মহাজন, বড় বড় লেভেলে। আর যে কোনো একটা গোপনীয় কাগজপত্র যেটা দূরে হচ্ছিল না, কোনোভাবে ধরেই নিয়েছিল যে হবে না, কিন্তু সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যে বললাম না যে রিভাইজ আবার নতুন করে, যে আবার হয়তো কোথাও কর্মের জন্য হয়তো কোথাও কোনো ডকুমেন্টেন্স বা কাগজ জমা দিয়েছে, এতদিন ধরে কোনো খোঁজ পাত্তাই ছিল না, এখন শেষ মুহূর্তে এই যেটা মনে চিন্তাই করা যায়নি সেই কাজটা আবার নতুন করে রিভাইজ, যে হ্যাঁ ওই ব্যক্তির দ্বারা সেই কাজটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, অতএব তার কাছেই যাওয়া উচিত বা তাকেই সুবিধাটা দেওয়া উচিত, এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।
তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে এই সময়কালে বহু গোপন শত্রু মাথা ছেড়ে দিয়ে উঠবে, দেখতেও পাবে চোখের সামনে, আবার তারা নির্মূলও হবে। কারণ শনি অস্ত হচ্ছে ঠিকই, কিন্তু ষষ্ঠপতিও তো শনি, গুরুর আশীর্বাদ পাচ্ছে, গুরুর মানে প্রভাব থাকছে এই সময়কালে বিশেষভাবে, চারিদিকে এই সময়কালে উন্নতি। তবে সম্পর্ক আত্মীয় স্বজনের দিক থেকে বিশেষভাবে সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। যারা গভীর চিন্তা করছেন, চিন্তা ভাবনা করছেন, এগুলো দিক থেকে সাবধান, নিজের খাওয়া দাওয়ার দিক থেকে সাবধান। তারপর হচ্ছে অনিদ্রা জাতীয় এদিক থেকে বিশেষভাবে সাবধান। প্রাণায়াম, যোগব্যায়াম বিশেষ করে এই সময়কালে করা উচিত। শনি অস্ত হচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ইফেক্ট দিবে, কারণ ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে, দীর্ঘকালীন অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। তাতেও আরোগ্য পাবে, কিন্তু সাবধান যে আমি অসুখ বিসুখ হয়েছে চেপে রেখে দিলাম, এগুলো কিন্তু করা যাবে না সিংহ রাশিকে। এবং সম্মানের খিদা সিংহ রাশির, এদিক থেকেও কিন্তু সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। কোন উপাচার করবে এ সময়কালে? এ সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র, এগুলো তো করতে হবে। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। বয়োজ্যেষ্ঠ লোককে কোনো সময় এই সময়কালে অপমান করা যাবে না, বরঞ্চ তাদের কাছ থেকে শ্রদ্ধা, আশীর্বাদ এগুলো নেওয়া উচিত এই সময়কালে। কারণ এটা বোঝাচ্ছে এই সময়কালে যে কোনো বয়স্ক লোকের দ্বারা তরি পার হয়ে যাওয়া, যে কোনো একটা বিশাল বড় সমস্যায় পড়েছি, সেখানেতে কোনো বয়স্ক লোকের দ্বারা, কোনো জ্ঞানীগুণী লোকের পরামর্শের দ্বারা সেই জায়গাটাতে উদ্ধার পেয়ে যাওয়া, কিংবা কোনো জ্ঞানীগুণী লোকের কাছ থেকে এমন কিছু সাহায্য পেয়ে যাওয়া যেখানটাতে নিজেকে লাভবান মনে করা, এটাও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বয়স্ক লোককে আঘাত দিয়ে কথা বলা, বা বাড়ির বয়স্ক লোকদের সাথে সম্পর্ক খারাপ করা, বা কর্মক্ষেত্রে নিজের বসের সাথে সম্পর্ক নষ্ট করা, এগুলো করা চলবে না। অতএব এদিক থেকে সাবধান। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, মঙ্গলবার করে বজরংবলীর দর্শন, বজরংবলীকে সিঁদুর দান করা, জটালা নারকেল দান করা, প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করা, এগুলো করতে হবে। তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।